একটা বিশাল রাষ্ট্র আসলে কিভাবে চলে তা নিয়ে কি কখনো ভেবে দেখেছি আমরা? আজকের এই বিশ্লেষণে আমরা বাংলাদেশ রাষ্ট্রের মূল কাঠামো আর জাতীয় সংসদের একদম ভেতরের কাজগুলো নিয়ে আলোচনা করব। চলুন মূল কথায় যাওয়া যাক। শুরুতেই একটা খুব বেসিক কিন্তু চমৎকার প্রশ্ন। একটা দেশ আসলে চলে কিভাবে? প্রতিদিন আমাদের চোখের সামনে আইন তৈরি হচ্ছে, বিচার হচ্ছে, দেশ পরিচালিত হচ্ছে। এই যে এত বড় একটা কর্মযোগ্য, এটা কিন্তু জাদুমন্ত্রে হয় না। এর পেছনে রয়েছে একটা খুব শক্ত কাঠামো। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো হল রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভ, তাদের নিজ নিজ দায়িত্ব, আইন প্রণয়নের কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদ এবং এর গঠন ও পরিচিতি। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, রাষ্ট্রের তিন স্তম্ভ। যে কোনো রাষ্ট্র মূলত তিনটি খুব জরুরি অঙ্গের উপর ভর করে দাঁড়িয়ে থাকে: শাসন বা নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। একে আমরা বলতে পারি রুল অফ থ্রি, মানে রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত বা কাজ এই তিনটি বিভাগের কোনো না কোনোটির হাত ধরেই বাস্তবে রূপ নেয়। এবার ২ নম্বর পয়েন্টে আমরা দেখব, এই যে এত বড় বড় তিনটি বিভাগ, এদের কার দায়িত্ব ঠিক কতটুকু। কাজগুলো কিন্তু একদম সুনির্দিষ্ট। নির্বাহী বা শাসন বিভাগের প্রধান হিসেবে থাকেন প্রধানমন্ত্রী, আর এই বিভাগের কাজ হল আইন প্রয়োগ করা আর পুরো দেশটা চালানো। এরপরেই আসে আইন বিভাগ, যার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের জাতীয় সংসদ। এদের মূল কাজ হল নতুন নতুন আইন তৈরি করা বা দরকার হলে পুরনো আইন সংশোধন করা। আর সবশেষে বিচার বিভাগ, যার প্রধান হলেন প্রধান বিচারপতি। এই বিভাগের কাঁধে থাকে বিচারকার্য পরিচালনা থেকে শুরু করে সংবিধানের ব্যাখ্যা দেওয়া এবং মানবাধিকার রক্ষার মতো বিশাল সব দায়িত্ব। এখানে কিন্তু একটা বেশ মজার সাংবিধানিক বিষয় আছে। শাসন বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশ চালালেও রাষ্ট্রের যত নির্বাহী কাজ আছে তার সবকিছুই একদম আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির নামে নেওয়া হয়। ব্যাপারটা অনেকটা এমন, নেতৃত্ব দিচ্ছেন একজন, কিন্তু আনুষ্ঠানিক সিলমোহরটা পড়ছে রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারীর নামে। এবার আসা যাক আমাদের আলোচনার তৃতীয় অংশে, আইন প্রণয়নের মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ জাতীয় সংসদে। বাংলাদেশের সংবিধানে এই আইনসভাটির নাম দেওয়া হয়েছে জাতীয় সংসদ। এটি একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা। ইংরেজিতে একে খুব সুন্দর একটা নামে ডাকা হয়, হাউস অব দ্য নেশন বা জাতির গৃহ। নামটা বেশ চমৎকার, তাই না? কারণ পুরো রাষ্ট্রের সব মানুষের কণ্ঠস্বর মূলত এই একটা জায়গাতেই এসে মেশে। এখন এই সংসদ যে কাজ করবে তার নিয়মকানুন কোথায় পাও? এর সবকিছুই খুব সুন্দরভাবে লেখা আছে আমাদের সংবিধানে। সংবিধানের ৬৫ থেকে শুরু করে ৯৩ অনুচ্ছেদ পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলেই দেখতে পাব সংসদের ক্ষমতা আর কাজের সীমানা ঠিক কতটুকু তা সেখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। সবশেষে ৪ নম্বর অংশে আমরা জানব জাতীয় সংসদের গঠন আর এর কাঠামোগত পরিচয় নিয়ে। ৩৫০ সংখ্যাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। কারণ আমাদের আইনসভা সর্বমোট এই ৩৫০ জন সংসদ সদস্য নিয়ে গঠিত। এই বিশাল প্রতিনিধি দলটাই কিন্তু এক হয়ে পুরো দেশের জন্য বড় বড় সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে এই ৩৫০ জনের মধ্যে একটা ছোট্ট কাঠামোগত ভাগ আছে। মোট সদস্য ৩৫০ হলেও এর মাঝে ৩০০ জন সদস্য কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন। আইনসভার এত বড় একটা অংশ সরাসরি ভোটের মাধ্যমে আসে বলেই এটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার এত শক্তিশালী আর গুরুত্বপূর্ণ একটা দিক। যে কোনো বড় প্রতিষ্ঠানেরই নিজস্ব একটা পরিচয় বা প্রতীক থাকে, তাই না? আমাদের জাতীয় সংসদের আনুষ্ঠানিক প্রতীক হল জাতীয় ফুল, শাপলা। রাষ্ট্রের আইনসভার এই পরিচয়ের সাথে ফুলটা এমনভাবে মিশে আছে যা পুরো রাষ্ট্রের একটা সৌন্দর্য আর আভিজাত্যকে সবার সামনে তুলে ধরে। আর যদি ভৌগোলিক অবস্থানের কথা বলি, জাতীয় সংসদের স্থায়ী আসনটি অবস্থিত রাজধানী ঢাকায়। ঢাকা শুধু রাজধানীই নয়, এখান থেকেই মূলত দেশের সব নীতি আর আইনগুলো তৈরি হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। একটা প্রশ্ন জাগতে পারে, ক্ষমতা কি তাহলে কারো একার হাতে কক্ষিগত? একদমই না। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা বা শাসন বিভাগ সবসময়ে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। অর্থাৎ যারা দেশ চালাচ্ছেন তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকতে হয়। ক্ষমতার ভারসাম্য ধরে রাখার জন্য এটা দারুণ একটা রক্ষাকবচ। বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে বিবেচিত। কথাটা একটু গভীরভাবে ভাবলে এর সত্যিটা বোঝা যায়। সংসদ আইন তৈরি করছে, শাসন বিভাগ দেশ চালাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত একটা স্বাধীন বিচার বিভাগে কিন্তু আমাদের মানবাধিকার নিশ্চিত করে। আর এটাই প্রমাণ করে যে রাষ্ট্র একটা সঠিক গণতান্ত্রিক কাঠামো মেনে চলছে। আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম শাসন, আইন এবং বিচার এই ৩ বিভাগেরই প্রচুর ক্ষমতা আছে, কিন্তু কেউ কারও ঊর্ধ্বে নয়, বরং সবাই একটা জবাবদিহির মধ্যে থাকে। তাহলে একদম শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়,
প্রতিদিন প্রতিনিয়ত কিভাবে এই তিনটি বিভাগ একে অপরের কাজে হস্তক্ষেপ না করে ক্ষমতার এই সূক্ষ্ম আর জটিল ভারসাম্যটা বজায় রাখে বিষয়টা আসলেই ভাবার মতো, তাই না?